ওয়ান ক্লিক। দেখুন একটা শেপ নেই, শেপের ভিতরে ওয়ান। আচ্ছা এটা দেখে নেন, আমি আরেকটা কাজ দেখাই, তারপর এটা দেখি। এরপরে আমাদের একটা টুল আছে, এইটা আমরা শেষ করে নিই, তারপরে আবার প্র্যাকটিস করব। টুলটার নাম কি? একটু ভালোভাবে খেয়াল করেন, টুলটার নাম কি? টাইপনের পাথর। আমরা কি টাইপ টুল চিনি? টাইপ টুল কি? যেটাতে বিভিন্ন জিনিস লেখাতে ওইটাতে টাইপ টুল। আচ্ছা টাইপ হবে কার উপরে? পাচ্ছেন না পাচ্ছি? হ্যাঁ, বাইরের বলতে একেবারে যে যেগুলো শেপের মাঝখান বরাবর যে সীমানাটা থাকে বা যেটা বরাবর শেপটা তৈরি হয় ওটাকে কি বলেছিল? এখন আমি যদি যেকোনো একটা পাথ নিয়ে নিই বা পাথ ক্রিয়েট করি, আমি পেন টুল থেকে একটা শেপ ক্রিয়েট করে দিচ্ছি। দেখেন এখন বলতে পারবেন এটার পাথটা কই শুরু হয়েছে? পাথ ঠিক এখান থেকে এটা কি পাথ না? জি না, এটা পাথ না। এটা কি পাথ না? বা এটা কি পাথ? এখানে পাথ, এই জন্যই কিন্তু আমি ব্যাক টাইপের শেপটা আপনাদের বোঝানোর জন্য পাথ কিন্তু একেবারে এটাই না, সম্পূর্ণ একটাই পাথ। আমি একটু এইভাবে করে দিয়েছি বলে এমন দেখা যায় কেন? কারণ আমাদের ফিল কালারটা বলছিলাম যতটুকু সীমানা হবে বা যতটুকু জায়গা হবে প্রতিটা জায়গা কি করে রাখে, যখন করে রাখে এখান থেকে যদি আমি ফিল কালারটা নাম করে দিই তাহলে কিন্তু বুঝতে হবে আমার পাথ কতটুকু আছে। বুঝতে পারছেন? আমি ফিল কালারটা যদি নাম করে দিই তাহলে কিন্তু বুঝতে পারছি পাথ কতটুকু আছে। এই পাথের উপরে লেখাটা হবে কোথায়? পাথের উপরে লেখাটা কি হবে? পাথের উপরে। এখন দেখেন এখানে আমি স্টপ দিয়ে দিই, সেক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হবে। ফিল না, এখন পাথটা যদি আমি অন্য জায়গায় ক্লিক করে দাও বুঝতে পারবেন আমার পাথটা কই তৈরি হয়েছে এই বড়। এখন যদি আমি এখান থেকে কোন টুলটা নেব? টাইপনে পাথ টুলটা নিয়ে এখানে যে কোনো জায়গায় যদি আমি ক্লিক করি, দেখেন লেখাটা হয়ে গেছে কার উপরে? ভাবি কিন্তু এটাই করছিলাম। পাথটা যেমন ছিল লেখাটা কিন্তু সেম, আমি মানে পরিবর্তন করব কি হবে সেটা হলো কি হবে, এটা আমি দেখানোর আগে ওই টুলটা প্র্যাকটিস করে নেন, তারপর এটা কাস্টমাইজ করে কাস্টমাইজ করে সেটা দেখাবো। স্যার ডাউনটাও দেখাবেন, ওটা টাইপ অফ ডাউন এই তিনটা পাথের উপরে আসবে স্যার। নিচে কিভাবে ওইটা আমরা করে দেখাবো। আমরা যখন এখানেও দেখাবো না, এখানে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন না, যখন আমরা সার্কেল নেব তখন যদি দেখায় ওটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। ডাউনে কিভাবে যাবো এইটা দেখাইলে ভালোভাবে বুঝতে পারবেন না, কারণ এখানে উপর নিচ ওইটা কই এইটা ধরতে পারবে না ভালোভাবে, বুঝতেও পারবে না ভালোভাবে। ওই যে মাঝখানে আছে স্যার, মাঝখানে এইটা ভালোভাবে বুঝতে পারবে না যে পরিবর্তনটা কিভাবে হচ্ছে। যখন আমরা গ্রাউন্ড শেপটা নেব তখন বোঝা যাবে যে আমাদের পরিবর্তনটা কিভাবে হচ্ছে। স্যার এটা আরেকবার একটু বোঝান তো। এটা না আরেকটা বুঝো ভালোভাবে। আচ্ছা শেপ টুল তাই মানে পাথরের আগে এরিয়া টাইপ টুলের কি কোনো সমস্যা আছে কোনো? এইটা কোনো সমস্যা থাকার কথা না। এরিয়া টাইপ টুল যেকোনো একটা শেপ নিয়ে শেপের উপরে অন ক্লিক আমার লেখাটা হয়ে যাচ্ছে, তারপর আমি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। এখানে কিন্তু লরের উপরে লেখাটা আছে ডেমো টেক্সট, কিন্তু ওখানে আমার যে টেক্সটটা থাকবে আমার ইচ্ছা মতো আমার টেক্সটটা আমরা কি করতে পারবো? নিয়ে নিতে পারবো, তাই না? তাই মানে পাথ টুলটা একটু আরেকবার দেখাবো, একটু অ্যাডভান্স লেভেলেও দেখাবো। আমি কি করে নিছি দেখুন একটা পাথ, এটা কিভাবে নিছিলাম আমরা? স্টুডেন্ট নিছিলাম আমার বোঝার সাথে দেখার সাথে, তাই না? এখন একটা জিনিস খেয়াল করেন তো, এই যে পাথটা সিলেক্ট করার পরে বা না সিলেক্ট করে এখান থেকে আমি যখন ট্রাই করে পাথ টুলটা নিই, নেবার পরে আমরা লেখো কই থেকে প্র্যাকটিস বাটন সবাই দেখেন আমরা লেখো কই থেকে একটা জিনিস খেয়াল করেন, যখন আমি পাথের এখানে মাউসটা নিয়ে যাই পাথ লেখা আছে এটা কিন্তু উপরে, আমরা কিন্তু অনেক সময় ধরে যাচ্ছি মাউসের যে টপ কর্নারটা ওইটা পাবে, কিন্তু ওইটা কিন্তু ধরবো না। এখন ধরবো যে মাঝখানে যে কর্নারটা আছে না ওইটা যখন পাথের এখানে নিয়ে যাবো তখন আমাদের লেখা আসবে পাথ। পাথ ক্লিক করতে হবে তখন, তখন কি লেখা আসবে? পাথ। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, আমি যেখান থেকে ক্লিক করবো ওইটা কিন্তু লেখা শুরু হবে, যেখানে মাউসটা ক্লিক করবো ওখানে লেখাটা কি হবে? ওখানে কিন্তু লেখাটা শুরু হবে। যে এখানে আমি ক্লিক করলাম লেখাটা শুরু হয়েছে বলেন তো এখান থেকে, তাইলে এখন আমি যাই করি না কেন এখান থেকে টাইপ টুল বা যে টুলটাই নিই না কেন, কিন্তু আমি লেখা শুরু করি দেখেন আমার ডান দিকে যায়
বেরিয়ে যাচ্ছে ডান দিকে কিন্তু বাম দিকে আসতেছে লেখা। আমি তো পাচ্ছি অনেক বড়, কিন্তু আমি ভুল করে ক্লিক করে ফেলতেছি এই জায়গায়। আমার ডান দিকে যত খুশি চলে যাচ্ছে, কিন্তু আমার কিন্তু বাম দিকে লেখাটা কিন্তু আসতেছে। দেখেন এখানে যদি আমি সিলেকশন টুলতে সিলেক্ট করি, আমার কিছু পয়েন্ট পাবো। এখানে কিন্তু তীর মতন একটা পয়েন্ট আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। আর এইটা হচ্ছে কি লেখা শুরু, লেখা শেষ, এই তিনটা মনে রাখলে হবে। এটা কি, এটা তীর যে অপশনটা আছে এই অপশনটা মনে রাখেন, এখান থেকে আমরা রোটেট করতে পারবো, এবং এটা লেখা শুরু, এটা লেখা শেষ, এই দুটো মনে রাখলে হবে। লেখা শুরু হবে এখান থেকে, লেখা শেষ হবে কই থেকে, এখান থেকে। তাহলে আমার লেখা একটু দূরে হচ্ছে কেন বলতে পারবেন কেউ? আমার যতদূর মনে হয় প্যারাগ্রাফে ওই দেখছেন 62 পিটি দেখছেন ওখানে 0 করে দেন সব 62 পিটি কি করা আছে, দূরে করা আছে, এই জন্য কিন্তু এটা হচ্ছে। এখন আপনাদের মাথায় কিন্তু এখন আসবে না, আমি কিন্তু বুঝতে পারছি যে আমি কোনে কি করিলাম। আপনাদের মাথায় কিন্তু এটা আসবে না যে আর আপনি কি করেছেন। আমি কি এসে আপনি আমার একটা প্রবলেম দেখান, আমি এসে পরে কি বুঝতে পারবো? আমি কিন্তু বুঝতে পারবো যে কোন জায়গায় কোন কোন ইয়েটা আপনি করে থুইছেন, এমন আছে কেন আপনি কি স্পেস দিয়েছেন। আমার মাথায় কিন্তু কখনোই আসবে না, এখান থেকে আপনি এটা করে দিয়েছেন। আমার মাথায় আছে কারণ আমি একটু আগে করছি বলে আমার মাথায় আছে যে আমি এখান থেকে বাকিটা করে দিয়েছিলাম, ওই জন্য যেটা লিখছি না কেন এমন চলে আসছে। আসে এখান থেকে কি করবো, 0 করে দিই। এখন দেখেন লেখাটা কই থেকে আসছে, একেবারে আমি বলছিলাম যেখান থেকে স্টার্ট থেকে হইছে না, যেখান থেকে স্টার্ট সেখান থেকে হইছে। তাইলে আমার যে স্টার্ট যে পয়েন্ট আছে আমি জুম করে নিই দেখানোর সাথে আপনাদের আরো। এখানে কিন্তু মাউস নিয়ে গেলে কিন্তু এক এক সময় এক একটা আইকন আসবে। দেখেন আমি কিন্তু সিলেকশন প্লেস, দেখেন মাউস কিন্তু এখন একরকম, সবাই একটু খেয়াল করুন। এটা দেখার সাথে কিন্তু আমি জুম করছি, এখন কিন্তু একরকম, এখন কিন্তু আরেকরকম। মাউসের নিচে 4 কোণা 4 8টা হচ্ছে ডট ডট পয়েন্ট হচ্ছে, কিন্তু যখন আমি দাগের উপরে মাউসটা নিয়ে যাচ্ছি বা দাগের কাছে নিয়ে যাই তখন কিন্তু চিহ্নটা হয়ে গেছে কেমন, সরানোর আর একটা সরানো ছিল, তাই না? যে সরবে এমন একটা চিহ্ন আছে না, যে সরবে, ওখানে ক্লিক করে আমি একটু জুম আউট করি। আমি যদি নিয়ে আসি দেখেন এখন কিন্তু স্টার্ট পয়েন্ট কোনটা হচ্ছে, এইটা এন্ডিং পয়েন্ট কোনটা বলেন তো, ওইটাই কিন্তু সেটা কিন্তু সরাইনি। এখন আমি যা লিখবো না কেন কোন পর্যন্ত লেখা যাবে, একেবারে শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত যত বড় পাত আছে না কেন পুরো পাতে আমরা এখন কি করতে পারবো, লিখতে পারবো। বুঝতে পারছেন? আমি কিন্তু তিনটা জিনিসের কথা বলছিলাম, একটা হচ্ছে শুরুর পয়েন্ট, একটা হচ্ছে শেষের পয়েন্ট, আর এই যে কি যে চিহ্নটা আছে এখান থেকে রোটেট করতে পারবো এইটা। এই তিনটা জিনিস কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। কিন্তু আমরা যখন সার্কেল দিয়ে সার্কেলের মাধ্যমে আঁকাবো তখন আমার স্টার্ট পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট ওটা লাগবে না, আমার তখন কিন্তু এইটা লাগবে। এখান থেকে কিন্তু আমরা কি করতে পারবো, আমার লেখাটা এই সাইডে আছে, উল্টা সাইডে নিয়ে আসতে পারবো, উল্টা সাইডে আছে। এখন দেখতে ভালো লাগে, দেখেন তো লেখাগুলো পড়া যায়, পাতে রেখে কিন্তু পড়া যায়। এই জন্য কিন্তু এটা দেখাচ্ছিলাম না, এখন কিন্তু সুন্দরভাবে পড়া যায়। দেখেন এতটুকু পারেন কি এই আমি যেটা দেখালাম এই কেমন পাত তৈরি করে, এটা কেমন পাতে লেখা পরে সার্কেলের পরে লিখে এরিয়া টাইপ টুলের কাজটা একটু এরিয়া টাইপ টুলের কাজটা আমরা যে কোনো একটা এরিয়া নিয়ে নেব। এরিয়াটা কিন্তু ফিল হইতে হবে বা ফিল বা স্টোর থেকে একটা এরিয়া হইতে হবে, একটা সম্পূর্ণ একটা এরিয়া। যেমন এইটা একটা দরকার, ধরলাম এটা একটা কি একটা এরিয়া নাকি, এটা একটা এরিয়া না, এই এরিয়াটা খুললে কোনটা এরিয়া টাইপ টুল এখানে না যাওয়ার পর আমরা কই ক্লিক করব, এই যে কর্নারটা আছে পাথ লেখা আসছে না, এখানে ক্লিক করে সাথে ওই এরিয়ার ভিতরে এরিয়াটা লেখা দিয়ে তো নয়, হ্যাঁ লেখা দেওয়া এমন শেপের ভিতরে লেখা থাকে না অনেক সময়। এখানে কিন্তু আমি স্টার্টের যে পয়েন্টটা দেখালাম, স্টার্টিং যে পয়েন্টটা দেখালাম, এই যে চিহ্নটা দেখালাম, চিহ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। চিহ্নটা কিন্তু অনেক সময় আসে না, মাউসটা খুব সুন্দরভাবে ওই দাগের পরে না নিয়ে গেলে কিন্তু চিহ্নটা আসবে না। এবং আপনাদের মনে আছে আমরা ক্যারেক্টার প্যানেল থেকে কিন্তু একটা জিনিস স্কিপ করে গেছিলাম, বেসলাইন বলছিলাম, ওটা পরে দেখাবো বলছিলাম না, ওইটাও কিন্তু দেখাবো।
সিলেক্ট করেন বাইরে থেকে ক্লিক করে স্টার্ট করেন ঠিক আপনার লেখা তো বুঝে গেছে আপনার প্যারাগ্রাফের সামনে কোন জায়গা আছে কোন জায়গায় ওখানে কোনো মান আছে কোথাও সব জায়গায় মান দিয়ে সব জায়গায় জিরো সব জায়গায় এই মাইনাস করে না জিরো করে জিরো করে আবার বেশি করে জিরো এটা জিরো আছে ঠিক আছে বুঝছেন আচ্ছা আমরা একটা কথা মনে রাখবেন যেখানে যেটা পরিবর্তন করি না কেন আর্টবোর্ডটা নতুন করে যদি আবার আর্টবোর্ড নিয়ে আবার ওপেন করি তাহলে কিন্তু সমস্ত পরিবর্তন আবার ডিফল্ট ভাবে চলে আসবে আগে যেমন ছিল তেমন কিন্তু আমরা যখন ফটোশপের কাজ করি যখন যে কোনো কিছু যদি একবার পরিবর্তন করি ওইটা যতক্ষণ পর্যন্ত আমি ম্যানুয়ালি পরিবর্তন না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু চেঞ্জ হবে না না ইনস্টল তো পরে চলে আসবে কি হবে আবার তখন আসবে না কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমি যা কিছু পরিবর্তন করি না কেন মোটামুটি অধিকাংশ ক্ষেত্রেই নতুন আর্টবোর্ড নিয়ে আসতে হলে আমার এটা এই আর্টবোর্ডের ক্ষেত্রে নতুন আর্টবোর্ড নিয়ে নেবো সাথে সাথে আমার ডিফল্ট ভাবে চলে আসবে এই পরিবর্তনটা কাউন্ট হবে মনে রাখবে